আচ্ছা, আজকে আমরা আমাদের প্রফেশনাল এক্সেলের 10ম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত আরো বেশ কিছু টুল সম্পর্কে জানব। ঠিক আছে? যার মধ্যে প্রথম টুলটার নাম হচ্ছে স্পার্কলাইন। এই স্পার্কলাইন দিয়ে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি সেটাই আমাদের এখন জানতে হবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে। এখানে 5টা প্রোডাক্টের নাম দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম 12টা মাসের নাম দেওয়া আছে এবং এখানে কিছু ডিজিট দেওয়া আছে। আমরা অ্যাসিউম করি যে এগুলো হচ্ছে প্রতিটা মান্থের মধ্যে ওই প্রোডাক্টের সেলস ইউনিট। হ্যাঁ, যেমন জানুয়ারি মাসে 95 জোড়া সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে 5 জোড়া সেল হয়েছে। আবার একইভাবে ল্যাপটপ জানুয়ারি মাসে 45 জোড়া সেল হয়েছে। ল্যাপটপ এখানে কি লেখা, বানান ভুল আছে। হ্যাঁ, ল্যাপটপ ধরেন হচ্ছে মে মাসে 90 জোড়া সেল হয়েছে। বুঝতে পেরেছি সবাই প্রবলেমটা কিরকম? রেসপন্স করতে হবে, না আমি শুনবো না। এখন আমরা চাই কি, আমরা চাই যে আমাদের ডেটাটাও থাকুক, এট দ্য সেম টাইম পাশে একটা গ্রাফ শো করুক। হ্যাঁ, যদি আমরা এভাবে কিছু একটা করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যাপারটা নিয়ে কাজ করব আসেন দেখি। আমরা সুন্দর মতো, এক্সকিউজ মি, হ্যাঁ, আমরা সুন্দর মতো যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে স্পার্কলাইন অন করব। তার জন্য হচ্ছে আমরা কি করলাম, এক মিনিট, আমরা এই যে স্পার্কলাইন নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে স্পার্কলাইন, তা আমরা প্রথমে আমাদের ডেটাটাকে সিলেক্ট করলাম, তারপর স্পার্কলাইনে গেলাম। আমরা ধরুন লাইন চার্ট করব, লাইনে গেলাম। লাইনে যাওয়ার পরে এই যে ডেটা রেঞ্জ এখানে দেওয়া আছে এবং লোকেশন মানে কোথায় আমরা হচ্ছে সেই গ্রাফটা দেখতে চাই। তো লোকেশন হিসাবে আমি ধরেন এই পাশের সেলটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা লোকেশন দেখাচ্ছে, মানে এখানে একটা গ্রাফ দেখাচ্ছে। অর্থাৎ এই গ্রাফটা দিয়ে আমরা কি বুঝতে পারি, যে আমাদের যে সেলস ছিল সেটা প্রথম মাসে যাই ছিল, তারপর সেটা আস্তে আস্তে কিসের দিকে, নিচের দিকে নেমে গেছে, তাই না? নিচের দিকে নেমে গেছে। তারপর কি হয়েছে, আস্তে আস্তে উপরে উঠছে। ঠিক আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তো দেখেন ফার্স্টে ছিল 95, এই ধরেন এই পয়েন্টটা একদম স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে 95। তারপর হচ্ছে 5, এই যে যেখানে হচ্ছে আমাদের এই যেখানে যেই কর্নারটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের 5। তারপর হচ্ছে আস্তে 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 এই যে এটা হচ্ছে আমাদের 103। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেটার পাশাপাশি আমরা চাইলে গ্রাফটাকেও রাখতে পারি। ঠিক আছে, এখন একটার জন্য তো আমরা তৈরি করেছি, এবার কি করব, আরেকটা এটার জন্য কি আবার তৈরি করতে হবে? না, তার প্রয়োজন নেই। আমরা সুন্দর মতো যদি ড্র্যাগ ডাউন করি, ব্যাস চলে আসবে। বুঝতে পেরেছি? তারপর ধরেন আপনি এখানে লিখলেন, হ্যাঁ, তারপর ধরেন হচ্ছে আপনি এখানে লিখলেন হচ্ছে ডেটা, আচ্ছা এখানে শুধু লেখেন হচ্ছে গ্রাফস, ব্যাস। তারপর একটু ইয়ে করে দেন, টেবিলের মতো করে সুন্দর করে সাজিয়ে দেন, ব্যাস। ঠিক আছে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? কথা বলে না কি, সবাই চুপ। না ঠিক আছে, আপনারা যদি কথা না বলেন, শোনেন, আপনারা যদি কথাটা না বলেন তাহলে তো আমি বুঝবো না যে আপনারা আদৌ আছেন কি নাই, না আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। দেখা যাবে আমি লেকচার দিয়েই যাচ্ছি কিন্তু আসলে আমি ডিসকানেক্টেড। ভাই সরি, একটু লেটে জয়েন করে ওকে, আমি আবারও বলছি, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, জি ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। আমরা দেখছিলাম যে স্পার্কলাইন দিয়ে কি করে ডেটার পাশাপাশি একটা গ্রাফ দিয়ে আমরা আমাদের এই ডেটাটাকে ভিজুয়ালাইজ করাতে পারি। হ্যাঁ, সেটাই আমরা দেখছিলাম। তো ধরেন হচ্ছে আমাদের এখানে কয়টা ডেটা, অনেকগুলো ডেটা আছে, সেটা মান্থ ওয়াইজ এবং 5টা প্রোডাক্টের সাপেক্ষে।
ঠিক আছে, যেমন আমি আমি কি করলাম, প্রথম যে লাইনটা শো এর আন্ডারে যেই ডেটাগুলো আছে এগুলোকে আমরা ধরলাম এগুলোকে আমরা কনসিডার করলাম হচ্ছে সেলস ইউনিট হিসেবে। ঠিক আছে, তা আমরা চলে গেলাম হচ্ছে ইনসার্ট থেকে এই যে স্পার্ক লাইন আছে, আমি তখন লাইন চার্ট দিয়ে দেখিয়েছিলাম, এবার আমি কলাম চার্ট দিয়ে দেখাই। আসেন কলাম চার্টে ক্লিক করলাম, তারপর দেখেন তো কি অবস্থা, চুজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান্ট, তারপর ডেটা রেঞ্জ, মানে আমরা কোন ডেটা দিয়ে আসলে কাজ করতে চাই সেটার রেঞ্জটা এখানে অটোমেটিকলি এসে গেছে, কারণ আমি এটা আগে সিলেক্ট করে রেখেছিলাম। যদি আপনি পরবর্তীতে চেঞ্জ করতে চান এখান থেকে আপনি সেটা আবার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তারপর বলছে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য স্পার্ক লাইন টু বি প্লেসড, মানে হচ্ছে কোন সেলটাতে আপনি স্পার্ক লাইনটা দেখতে চান। আমি সুন্দর মতো এই সেলটাকে সিলেক্ট করলাম, আপনি যে কোনোটাই করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি সেলটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেখেন একটা বার চার্টের মাধ্যমে আমরা কিন্তু এগুলো মানে একদম সুন্দরভাবে ডেটাটা চলে আসছে, তাই না? এবার আমি কি করলাম, একটু ড্র্যাগ ডাউন করি। ড্র্যাগ ডাউন করলে আমরা কিন্তু অন্যান্য জিনিসগুলোর জন্য আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। বুঝতে পেরেছি? জি ভাই। জি স্যার। এখান থেকে আপনি চাইলে একটু হালকা পাতলা এডিট করতে পারেন, আননেসেসারি, এগুলো প্রয়োজন নেই, বাট আপনার সময় থাকলে আপনি অবশ্যই করবেন। হ্যাঁ, এই অনেক কিছুই করা যায়। খেয়াল করছেন আমি কি করছি, এই যে ডেটাটা এইটাতে শুধু একটু খেয়াল করেন, এটা কত -30%, যার কারণে অন্যান্য গুলো উপরের দিকে গেলেও এটা কিন্তু নিচের দিকে, দেখছেন? তার এক্সিস্ট থেকে নিচের দিকে। তো দ্যাটস ওয়াই আমি কি করেছিলাম, ডিজাইন থেকে এই যে মার্কার কালার, এখানে গিয়ে যে লো পয়েন্টকে আমি কি করেছি, লাল করে দিয়েছি। দেখেন যেটা নিচের দিকে সেটা লাল কালারে শো করছে, এটা নেগেটিভ ভ্যালু। বুঝতে পারছেন? যে এখানে একটা এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু আছে, একটা ছোট্ট একটা নেগেটিভ ভ্যালু আছে। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে দেন, এটা কি সবাই ক্লিয়ার হয়েছি আমরা স্পার্ক লাইন সম্পর্কে? জি ভাই। কথা বলতে হবে, এটা কি ক্লিয়ার সবার কাছে? তবে একটা প্রশ্ন ছিল আমার, জি জি বলেন। সেটা হচ্ছে চার্ট আর স্পার্ক লাইনের মধ্যে পার্থক্যটা কোথায়, মানে বেসিক্যালি? আসলে তেমন কোনো পার্থক্য নাই, এগুলো তো চার্টই, জি জি এগুলোও চার্ট। তবে আমরা যখন আমাদের ধরেন হচ্ছে চার্টটা সরাসরি দেখানো আমাদের মুখ্য যখন উদ্দেশ্য না, কিন্তু আমরা চার্টটাকেও রাখতে চাই, স্পার্ক মানে ডেটাটাকেও পাশে জি। ভিজুয়ালাইজ করাতে চাই, তখন আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, কারণ আমি জাস্ট নরমালি এটা জি কথা বলি, স্পার্ক লাইনটা যদি আপনি ইউজ করেন এটার একটা মজা আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি এই ডেটাটা শো করতেছেন, এখন এই ডেটাটা থেকে দেখে, মানে এই ডেটাটা হচ্ছে চোখের সামনে যখন আসবে, মানে চোখের পলকে কিন্তু আপনি জি কোনটা ছোট ভ্যালু, নেগেটিভ জি ভ্যালু ভিজুয়ালাইজ করা খুব ডিফিকাল্ট, কিন্তু এইখানে কিন্তু জি আপনি জি দেখলেই বুঝবেন যে কি অবস্থা, গতিবিধিটা কি, হুম তাই হুম না? হুম। এইটার মানে আমাদের তো আসলে চার্ট দিয়ে কাজ করার উদ্দেশ্যটাই তো এটা, যেন সর্বসাধারণ ডেটাটা দেখে তড়িৎ গতিতে বুঝে যায়, তাই না? এটাই জি হচ্ছে এই স্পার্ক লাইনের একটা সুবিধা। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, ইচ্ছা আপনার। বুঝতে পেরেছি? জি জি। না, এখানে অনেক মাল্টিপল ডাটা, এটাকে আসলে চার্ট দিয়ে প্রেজেন্ট করাটাও ডিফিকাল্ট। হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখি, তার নাম হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং খুব মজার একটা জিনিস, হ্যাঁ, খুবই মজার জিনিস। যেমন এখানে আমরা অনেকগুলো টার্ম সম্পর্কে জানবো, যেমন হাইলাইট সেলস রুলস, টপ এন্ড বটম রুলস, তারপর হচ্ছে ডেটা বার, কালার স্কেল, আইকন সেট। হ্যাঁ, এই তিনটা বিষয় সম্পর্কে আগে জানবো। আসেন একটা একটা করে জানার চেষ্টা করি কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা কি। যেমন আপনার কাছে ধরেন অনেকগুলো নাম্বার আছে, এটা ধরনের কিছু নাম্বার এখানে আছে, এবং আপনাকে সেখান থেকে বলছে যে যে সমস্ত ডেটাগুলো 50-এর চেয়ে বড়, কারা 50-এর চেয়ে যে সমস্ত ডেটাগুলো বড় তাদেরকে হাইলাইট করতে হবে।
এখন আপনি যদি নর্মালি চিন্তা করেন যে এগুলোকে খুঁজে 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 কোনটা 50-এর চেয়ে বড় সেটা হাইলাইট করার ধরেন হচ্ছে আপনি এরকম করে কালার করতেছেন 91 50-এর চেয়ে বড়, ওকে ফাইন কালার করি, এভাবে করতে থাকলে সময় লাগবে না, অনেক অনেক সময় লেগে যাবে। তার জন্য আপনি কি করলেন, শর্টকাটে মেরে দেন, এই সবগুলোকে সিলেক্ট করেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ যান। কোথায় আছে? এই যে হোমের মধ্যে আছে। তারপরে যে হাইলাইট সেলস রুলস, এখান থেকে চলে যান গ্রেটার দেন। হ্যাঁ, গ্রেটার দেনে গিয়ে আপনি এখানে কি লিখবেন বলেন তো দেখি? 50, তাই না? 50 লিখবো। তারপর এখানে কি লেখা আছে যে সেটা সে কি করবে, হাইলাইট করে দিবে কি দিয়ে? লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন শুধু রেড টেক্সট দিয়ে আপনি করতে পারেন, যে শুধু লেখাটা হচ্ছে লাল কালারে দেখাবে, ওকে দিয়ে দেন। দেখছেন যে সমস্ত ডেটাগুলো 50-এর চেয়ে ছোট সেগুলো কিন্তু লাল কালার দিয়ে দেখাচ্ছে, সরি 50-এর চেয়ে বড় সেগুলোকে লাল কালার দিয়ে দেখাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, আবার এখানে আরো কিছু মজার ঘটনা আছে। সেটা হচ্ছে আপনি যদি এখানে যান, এই এই যে গ্রেটার দেন, এখানে আরো আছে, আমি এগুলো একটা একটা করে দেখাই আপনাদেরকে। তারপর ধরুন হচ্ছে টেক্সট, একটা টেক্সট যেটাকে আপনি খুঁজে বের করতে চান, এট দ্য সেম টাইম সেটাকে আপনি মার্ক করে ফেলতে চান। আমরা এর আগে কি শিখেছিলাম? আমরা এর আগে হচ্ছে কোন একটা পার্টিকুলার বিষয়কে, ওই যে ফাইন্ড নামে একটা টুল ছিল, এই যে ফাইন্ড, তাই না? এই ফাইন্ড টুল দিয়ে কিন্তু আমরা কি করেছিলাম, অনেক বড় ডেটার মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমরা খুঁজে বের করেছিলাম। হ্যাঁ, কিন্তু সেটাকে কিন্তু মডিফাইড করা যায় নাই, মার্কিং করা যায়নি, সর্বোচ্চ কি করা গেছে, রিপ্লেস করে দেওয়া গেছে। কিন্তু এবার আমরা কি করব, একটু মার্ক করে দিব। হ্যাঁ, কিভাবে? ধরুন এখান থেকে আমি একটা তারিখ খুঁজে বের করতে চাই এবং সেটাকে আমি মার্ক করে দিব। সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেলস রুলস, সেখান থেকে কি করছে, যে টেক্সট দ্যাট কন্টেইনস, দেখতে পাচ্ছেন সবাই? টেক্সট দ্যাট কন্টেইনস ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন হচ্ছে আপনি এই মানডে, আমার বাই ডিফল্ট এটা ছিল, আমি এটাকেই রাখি, সমস্যা নাই। দেন হচ্ছে কি করব, এটাকে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, হ্যাঁ, দিয়ে ওকে দিয়ে দিব। দেখেন সে খুঁজে বের করেছে, এট দ্য সেম টাইম সেটাকে সে এরকম করে মার্কিং করে দিয়েছে। তাহলে ব্যাপারটা কিন্তু খুব খুব কাজের। কখনো কখনো দেখা যায় আপনি আসলে যেই কোম্পানিতেই থাকেন না কেন, অনেক ডেটা নিয়ে যখন আপনার কাজ, তখন কখনো কখনো কোন একটা পার্টিকুলার ডেটাকে খুঁজে পেতে খুব কষ্ট হয়, তাই না? আবার দেখা যায় সেটাকে একটু মার্ক করে রাখতে পারলেও ভালো, যে হ্যাঁ আমার, ধরেন হচ্ছে আপনার আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন, তা আপনার যে সমস্ত ক্লায়েন্টরা সরি যে সমস্ত ক্লায়েন্টরা হচ্ছে আপনার পটেনশিয়াল বেশি, যারা বেশি বেশি অর্ডার করে আপনার কাছ থেকে বা বেশি বেশি প্রোডাক্ট নেয়, হ্যাঁ, তাদেরকে আপনি খুঁজে পেতে চান। তা আপনার এখানে ধরেন হচ্ছে 1 বছরের একটা মাস্টার ডেটা আপনার কাছে আছে। তো এই মাস্টার ডেটা থেকে আপনি হয়তো ওই ওই নাম ধরে সার্চ দিলেন এবং বললেন যে এই নামে তুমি যাদেরকে যাদেরকে পাওয়া, তুমি তাদেরকে এই কালার দিয়ে মার্ক করে দাও। বুঝছেন? তো কি ধরেন হচ্ছে আপনি ধরেন এই যে আমি যদি একটু ব্যাকে যাই, সিলেক্ট করলাম, কি করব এখন, কন্ডিশনাল ফরম্যাটিং, সুন্দর মতো টেক্সট দ্যাট কন্টেইনস, এখান থেকে ধর হচ্ছে আপনি যে কাস্টম ফরম্যাটে যান, অথবা রেড বর্ডার, অথবা যে কোনো কিছু আপনার যদি এখান থেকেই লাগে, এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ, এখান থেকে যান, এখান থেকে গিয়ে ধরেন হচ্ছে আপনি কি করতে চান, ধরেন হচ্ছে রেড ফিল, রেড ফিলে গিয়ে ওকে দেন এবং তারপর ওকে মেরে দেন, দেখছেন লাল কালারের একটা ফিল হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? জি, ক্লিয়ার। আবার একই ভাবে কিন্তু আপনি কি করতে পারেন, ডেট খুঁজে বের করতে পারেন। ধরেন এটা তো আসলে 2020 সাল হয়ে আছে, এটাকে আমি একটু 21 করে দিই। এবার কি করলাম, সিলেক্ট করলাম, তারপর আমি চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, তারপর হচ্ছে ডেট অকারিং, সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর ইয়েস্টারডে বললে আসবে না, ইয়েস্টারডে আমার কোনো ইনফরমেশন এখানে দরকার নাই। আমার দরকার হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি 3 না, নেক্সট উইক। এখানে আসলে যেগুলো আছে, হ্যাঁ, যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে আসলে এটাকে কভার করা পসিবল না। দাঁড়ান আমি একটু সাজাই দিই। নেক্সট মান্থ আছে নেক্সট মান্থ করা যাবে, হ্যাঁ তা হয়তো যাবে। নেক্সট মান্থ বলতে সবই সিলেক্ট হবে আর কি, সব সিলেক্ট হয়ে যাবে। সরি হ্যাঁ, এই যে সব সিলেক্ট হয়ে গেছে কারণ সবই তো নেক্সট মান্থের। এটাকে একটু চেঞ্জ করে 4 দিয়ে দিই, 3-4 করে দিলে এই চেঞ্জ হয়ে গেছে দেখছেন। যখন আমি এপ্রিল বললাম তখন সে এটাকে ছেড়ে দিচ্ছে, দেখছেন। তার মানে আপনি কিন্তু চাইলে সুন্দর মতো ডেটও খুঁজে বের করতে পারেন। আবার আপনি যদি বলেন যে না এখানে অনেক ডেটা আছে, আমি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে খুঁজে বের করতে চাই কিন্তু ডিলিট করতে চাই না, জাস্ট মার্ক করে রাখতে চাই। এর আগে কিন্তু আমরা এরকম ডুপ্লিকেট রিমুভ, মনে আছে একটা অপশন শিখেছিলাম, ডুপ্লিকেট রিমুভ, মনে আছে সবার? ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেট। জি তো আপনি চান এখন ডুপ্লিকেট গুলো, এটা দিলে তো হচ্ছে ডুপ্লিকেট গুলো বাদ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি চান না আপনার ডুপ্লিকেট গুলো বাদ হয়ে যাক, আপনি চান শুধু সেগুলো মার্কিং হোক। তার জন্য আপনি আবারও চলে যান কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, ডুপ্লিকেট ভ্যালুস। তারপর আপনি বলছেন ডুপ্লিকেট যারা তাদেরকে আমি এই ফরম্যাটে হচ্ছে মার্কিং করব। আপনি চাইলে কি করতে পারেন, ইউনিক ভ্যালু যেগুলো আছে সেগুলোকেও আপনি সিলেক্ট করতে পারেন, খুঁজে বের করতে পারেন। আপনি ডুপ্লিকেটই করেন, সমস্যা নেই, ওকে দেন, ব্যাস। এখানে 102 বার আছে, দুইটাকে সে ডিলিট না করে কি করেছে, জাস্ট মার্ক করে ফেলেছে, হাইলাইট করে দিয়েছে। বুঝতে পেরেছি সবাই? জি ভাই। তারপর এখানে পরের টপিকে যাই, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ এন্ড বটম রুলস। আচ্ছা এই ব্যাপারটা কি, এটা নামেই মানে যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক আছে। নাম দেখি আমরা বুঝতে পারতেছি যে টপ আর বটম যে সমস্ত ভ্যালু গুলো আছে সেগুলো নিয়ে হয়তো আমাদের কাজ। যেমন এখানে যদি আমি একটা প্রবলেম দেখাই, নাম্বার, কিছু নাম্বার দেওয়া আছে, কিছু পার্সেন্টেজ নাম্বার দেওয়া আছে। আমার ফার্স্ট প্রবলেম যেটা বলছে ফাইন্ড আউট টপ 3 আইটেমস ফ্রম নাম্বার কলাম, মানে প্রথম 3টা আইটেম, হ্যাঁ, যারা একদম টপ তাদেরকে খুঁজে বের করতে হবে। আসেন খুঁজে বের করি। সবগুলোকে সিলেক্ট করলাম, হ্যাঁ সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এই যে টপ এন্ড বটম রুলস, টপ 10 আইটেমসে যাব। এখন আপনি বলতে পারেন কি ব্যাপার ভাই, বললেন 3 আইটেমস, যাচ্ছেন 10 আইটেমস, এখন অপশন নিয়ে যাচ্ছে এরকম নামে। আচ্ছা কেউ কি মনে আসলো না, একটু দেখি তো কেউ আসছে কিনা। হ্যাঁ আচ্ছা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ এন্ড বটম রুলস, টপ 10 আইটেমস। এখান থেকে এই যে দেখেন এখানে 10 লেখা আছে বাই ডিফল্ট, বাট এটাকে আমরা কেটে কি করে দিব, 3 করে দিব, দেন ওকে দিয়ে দিব। দেখেন প্রথম 3টা আইটেম কি হয়েছে, মার্কিং হয়ে গেছে। বুঝতে পারলাম? সবাই কি জি, বুঝতে বুঝেছি? পারছি। আবার যদি আমি 3 নাম্বার প্রবলেমটার দিকে দেখি, সেটা কি লেখা আছে, যে ফাইন্ড আউট বটম 4 আইটেমস। তো আমি আবারও যদি এগুলোকে সিলেক্ট করে যদি কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে টপ এন্ড বটম রুলস থেকে যদি কি বলবো বটম 10 আইটেমসে যাই, সেখান থেকে আমি ধরেন হচ্ছে লাস্ট 4 মানে একদম, হ্যাঁ, বটম 4 কে সিলেক্ট করে ওকে দিয়ে দিই। দেখেন নিচের দিকের যেই নাম্বারগুলো আছে, একদম শেষের দিকের যে 4টা নাম্বার, সেগুলোকেই সে হাইলাইটেড করে দিয়েছে। তাহলে একইভাবে কিন্তু তাহলে হচ্ছে পার্সেন্টেজও বের করা পসিবল, তাই না? আমি জাস্ট পার্সেন্টেজ গুলোকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, টপ এন্ড বটম রুলস থেকে যে টপ 10 টপ 10%,
তো আমার এখানে কি ছিল 20%, তো আমি এখান থেকে শুধু এটাকে 20 করে দিব, ওকে দিয়ে দিচ্ছি। দেখেন 20% কভার আপ করব। একইভাবে কি করব, এখানে ভুলের টপ লেখা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং বটম 40% এর জন্য কি করব, কে বলতে পারবেন? ভাই কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, সিলেক্ট করে পুরোটা, তারপর টপ বটম রুলস, এরপর হচ্ছে বটম 10%, যে এখান থেকে 4 নিলাম, এখান থেকে 40, তারপর হচ্ছে ওকে মেরে দেব, ব্যাস ঝামেলা শেষ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আরো একটা জিনিস আমাদের শেখা হয়ে গেল, এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে অ্যাভারেজের নিয়েও কাজ করা যায়। আমরা অ্যাভারেজ করা শিখেছি। তো ধরেন হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করলেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলেন, টপ এন্ড বটম রুলস থেকে দেখেন অ্যাভাব অ্যাভারেজ মানে হচ্ছে যে সমস্ত ভ্যালুগুলো তার অ্যাভারেজের চেয়ে বড়, হ্যাঁ, সেগুলোকে সে মার্কিং করবে। যেমন 2, 3, 4, এটার অ্যাভারেজ কত? 2, 3, 4, 2 আর 6, আর ওই দিক থেকে 3 যোগ করলে হয় 9। তো 9 কে আমরা 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে অ্যাভারেজ আসে কত? 3, তাই না? 3 হচ্ছে অ্যাভারেজ। তো ধরেন হচ্ছে আমার কাছে অনেকগুলো ডেটা আছে, সেখান থেকে আমি বললাম যে কোন কোন ভ্যালুগুলো 3 এর চেয়ে বড়, ব্যাস সে বের করে দিল। যাক, কথা যেটা সেটা হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো আছে সেখানে অ্যাভারেজ হচ্ছে মানে 55 এরকম কিছু একটা, হ্যাঁ, যেটা দেখে যেরকম বোঝা যাচ্ছে। তা আপনি কি করলেন, এভাব অ্যাভারেজে দেন, দেখছেন অলরেডি কিন্তু হাইলাইটেড, মানে আমাদের যে অ্যাভারেজ ভ্যালুটা ঠিক মাঝখানে যেটা থাকার কথা, তার চেয়ে যদি কোনো বড় ভ্যালু সে পায়, সেগুলোকে সে কি করবে, মার্ক করে দেবে। আবার একইভাবে যদি আমি একটু পিছনে যাই, একইভাবে যদি আমি বটম অ্যাভারেজ মানে অ্যাভারেজের চেয়ে ছোট যেগুলো আছে সেগুলোকে খুঁজে পেতে চাই, আবারও চলে যাব টপ এন্ড বটম রুলস থেকে বিলো অ্যাভারেজ। বুঝতে পারলাম? দেখেন বিলো অ্যাভারেজ গুলো সে সিলেক্ট করে দিয়েছে। ক্লিয়ার সবার কাছে? জি ভাই। ওকে ফাইন। এবার আরেকটা মজার জিনিস শিখবো। সেখান থেকে হচ্ছে কি আছে, সেটা হচ্ছে যে আমরা এবার মার্কিং গুলো একটু ডিফারেন্ট ওয়েতে করি। তার মধ্যে একটা হচ্ছে ডেটা বার্স, কালার স্কেল আর আইকন সেট। আমরা একটা একটা করে যাব, হ্যাঁ? তো ফার্স্ট সেটটা হচ্ছে আমাদের ডেটা বার। ডেটা বারের ব্যাপারটা কেমন আসেন দেখার চেষ্টা করি। সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যে ডেটা বার, এখান থেকে যে কোনোটা আপনি নেন। মোর রুলস এ গিয়ে আপনি আরো কিছু রুলস দেখতে পাবেন, এখানে আরো অনেক রকমের সেটআপ করা যায়, দরকার নেই আমাদের এত সেটআপের। সুন্দর মতো চলে যাচ্ছি, কোথায় যাব, ডেটা বার, ধরেন হচ্ছে প্রথমটাই নিলাম। দেখেন ডেটাগুলোর মধ্যে একটা গ্রাফিক্যাল ব্যাপার চলে আসছে, তাই না? যেটা ছোট সেটাকে ছোট করে দেখাচ্ছে, যেটা তার চেয়ে বড় একটু বড় বড় করে দেখাচ্ছে, তারপর যেটা সবচেয়ে বড় সেটাকে সুন্দর করে দেখাচ্ছে। সবচেয়ে মানে পুরোটাই সে ফিল করে দিয়েছে। কারণ আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সবসময় তো ডেটা এরকম অর্গানাইজড ওয়েতে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং সাজানো থাকবে না। না থাকুক, আপনার আপনার দরকার নাই তো ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। যখন যেই জায়গায় বড় ডেটা থাকবে সেটাকেই সে বড় বার দিয়ে দেখাবে, যেটা ছোট সেটা ছোট বার দিয়ে দেখাবে, ঝামেলা শেষ। আমার ডেটাগুলো অর্গানাইজড ওয়েতে আছে তাই দেখতে বেশ সুন্দর লাগছে। এই যা, বুঝতে পেরেছি সবাই? জি। তারপর আসেন কালার স্কেল। এটা কেমন? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, কালার স্কেলে যাই, ধরেন হচ্ছে যে কোনো একটা নিলাম, ধরেন প্রথমটাই নিই। প্রথমটা নেওয়ার পর কি দেখাচ্ছে, যে এখানে হচ্ছে যেটা সবচেয়ে বড় ডেটা সেটাকে সে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে, এবং ছোট ডেটাগুলোকে কি দিয়ে দেখাচ্ছে, একটু রেডিশ কোনো একটা কালার দিয়ে দেখাচ্ছে। যেটা আর একটু বড়, এটার চেয়ে যে 84 এর চেয়ে একটু বড়, তার সেটাও কিন্তু একটু গ্রিনিশ কালার দিয়ে দেখাচ্ছে, তাই না? গ্রিন হতে 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 দেখেন ইয়েলোর দিকে গেছে, ইয়েলো থেকে সেটা আস্তে আস্তে আবার রেডের দিকে গেছে, তাই না? মানে হচ্ছে একটা কালারের একটা থিম সে ফলো করেছে,
সেই থিম অনুযায়ী সে কালার কোড ধরে সে আসলে আপনাকে একটা কমপ্লিট ভিজুয়ালাইজেশনের মধ্য দিয়ে নিয়ে গেছে এবং আপনাকে ডেটাগুলো চিনতে সহযোগিতা করছে। হ্যাঁ, কোন ডেটাগুলো সবচেয়ে বড়, কোন ডেটাটা হচ্ছে মাঝের দিকে আছে, কোন ডেটাটা হচ্ছে ছোট ডেটার সবচেয়ে কাছাকাছি আছে, কোনটা সবচেয়ে ছোট ডেটা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি খুব সহজেই কালার দেখেই বুঝে যেতে পারছেন, তাই না? একইভাবে আবার আইকনের মাধ্যমেও সেটা করা যায়। কিভাবে? ভাই কন্ডিশনাল এই ফরম্যাটিং। কালার গুলির কোনো মানে কাস্টমাইজ করা যায় কি, যে হ্যাঁ, কালার কোডটা কি হবে সেটা আমি সিলেক্ট করে দিতে চাই হয়ে যাবে। যদি। এই যে আপনি চলে যান মোর রুলস, এখানে গিয়ে আপনাকে পড়ে পড়ে এগুলো সেট আপ করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার রুলস, একটা এরকম। তারপর ধরেন হচ্ছে আপনি ফর্মুলা বসাই দিয়েও কাজ করতে পারে, যে ইউজ আ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেলস, হ্যাঁ এরকম। তা আপনি হচ্ছেন এইভাবে করতে পারেন, যেমন এখানে আপনি লিখতে পারেন যে যদি কোনো সেলকে তুমি পাও 100-র চেয়ে বড়, হ্যাঁ, যে ইফ কন্ডিশনের মধ্য দিয়ে ফালাই দিয়েও আপনি কাজ করতে পারেন, এটা আপনার ব্যাপার, বুঝছেন? আবার যে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুস, এখানে হচ্ছে অনেক রকমের বাই ডিফল্ট মানে ফরম্যাট তৈরি করা আছে, আপনি এখান থেকে এগুলো নিয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? জি এগুলো আপনাকে পড়তে হবে, এগুলো নিয়ে একটু সময় নিয়ে বসতে হবে। তাই বসার তেমন কিছু নাই, যখন আপনার দরকার পড়বে আপনি নিজে এগুলো একটু ঘাটবেন, দেখবেন আপনারটা এখানে আপনি পেয়ে যাবেন। বুঝছেন? জি ভাই। বেসিক্যালি এটা খুব কাজে লাগে, বুঝছেন? এখানে ছোট্ট একটা ফর্মুলা দিয়ে দিবেন, ব্যাস ঝামেলা শেষ। আচ্ছা, যাই হোক, এখন আপনি আইকন সেটে যান। আইকন সেটে যাব আমরা, এই যে আইকন সেট, ধরেন হচ্ছে আমি প্রথমটা নিই। দেখেন যেগুলো বড় ভ্যালু সেগুলো গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে, যেগুলো ছোট ছোট ভ্যালু সেগুলো রেড কালার দিয়ে দেখাচ্ছে, যেগুলো মাঝের দিকে আছে সেগুলোকে সে ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে? পারা যাবে? এই যে কন্ডিশনাল ফরম্যাটিং যদি আমাদের জীবনে কখনো ব্যবহার করতে হয় তাহলে কি পারা যাবে? জি ভাই। আহ, আরেকটা প্রশ্ন, মেবি এটা হয়তো কোথাও কভার করবেন বা রিলেটেড কিনা জানি না। এই আইকন গুলি যেগুলো সেম সেলে আসছে, ডিজিটাল ডিজিটাল যে সেলে, আমি যদি মানে অন্য সেলে আমি এটাকে রিফ্লেক্ট করতে চাই, সেটা কি করা সম্ভব? অন্য ছেলে বলতে বুঝিনি কথা। ফর এক্সাম্পল 92 যে পেয়েছে, আমি ধরে নিলাম সে 5 স্টার পাবে। 41 যে পেয়েছে সে 2 স্টার পাবে। এইরকম কি কোনো আইকন সেটিং করার কোনো ফর্মুলা কিছু করা যায় কিনা? আমার জানা মতে নাই। তারপর হচ্ছে এই যে এখানে স্টারের ব্যাপার আছে, আপনি এইভাবে কিছু কাজ করতে পারেন, অথবা এখানে গিয়ে হচ্ছে কাজগুলো করতে পারেন। আসলে বসতে হবে আপনাকে নিয়ে, বুঝছেন? এগুলো ওকে, বসে ঠিক আছে। বসে আপনি আস্তে আস্তে এগুলো নিয়ে চেষ্টা করবেন। যেমন এখানে এই যে এরকম শিওর। ভ্যালুস, খেয়াল করে দেখেন, ভ্যালুস যেটা হচ্ছে 67-র উপরে কিংবা তার সমান, সেগুলোকে আপনি একটা কিছু করতে করে দেন। যেমন এই যে আইকন লেখা, আইকন গ্রিন হবে হোয়েন ভ্যালু ইজ এটা। তারপর এই যে এটা হবে হোয়েন ভ্যালুগুলো কি হবে 67-র চেয়ে ছোট হবে। এন্ড তারপর কি বলেছে যে 33-এর চেয়ে বড় হবে এবং অথবা সমান হবে। হ্যাঁ, এই যে এরকম ভাবে অনেক কিছু এখানে করা যায়। আপনাকে একটু বসতে হবে, বসে বসে এগুলো ঘাটতে হবে। এখানে আরো অনেক জি রকমের আইকন আছে, আপনি যে কোনো আইকন এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কন্ডিশনাল ফরম্যাটিং এর ইউজেসটা অনেক, ঠিক আছে? এখানে অনেক কিছু করা যায় যদি আপনি করতে চান আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আর একটা মজার জিনিস শিখবো আমরা, যার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশন দিয়ে আমাদের অনেক কাজ করা লাগতে পারে, অনেকেরই লাগে, তবে এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ, খুবই ইন্টারেস্টিং। যেমন আপনাকে যদি আমি বুঝাই যে হুম এখানে ধরেন হচ্ছে আপনি যখন ডেটা অ্যানালাইসিস করবেন তখন আপনি তো ডেটা সবসময় ইনপুট দিবেন না, কখনো কখনো সেকেন্ড কোনো পার্সন আপনার ডেটা ইনপুট দিয়ে দিবে। তখন যদি ডেটা ভুল ইনপুট দেয় তাহলে আপনার অ্যানালাইসিস কি ঠিক হবে?
যেমন 100 জায়গায় দিয়ে রাখছে 1000, শূন্য একটা বেশি পড়ে গেছে, সে খেয়াল করে নাই। বলে তো দেখি রেজাল্ট কি আসবে? 900 ডিফারেন্স আসবে। কোথায় খুঁজবেন এই 900? আপনাদের মধ্য থেকে কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন? জি আছি ভাই। আছেন? আচ্ছা ভাই, ফাইনাল অ্যাকাউন্টের কথা মনে আছে? না ভাই, কাজ করি এখন অন্য সেকশনে। হ্যাঁ, আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, হ্যাঁ, এন্ট্রিগুলা যখন আমরা ওই ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব অথবা সম্পদ অথবা দায়ের যেই সেকশনটা, সেখানে যখন ইনপুট দিয়েছি এবং একটা শূন্য 1000-এর জায়গায় যখন 10,000 হয়ে গেছে একটা শূন্যের কারণে, এবং শেষ পর্যন্ত যখন দায় আর সম্পদের একটা বিরাট বড় অমিল পাওয়া যায়, এটা মিলাইতে হবে দুটোটা, দায় এবং সম্পদ তো ইকুয়াল হবে, তখন কেমন লাগে? তখন ভয়ঙ্কর খারাপ লাগতে শুরু করে যে আই হ্যাঁ, এটার আমি কই খুঁজে বের করব, কোথায় এই শুরু থেকে কোনটা জানি রেখে দিছি, কোথায় এই একটা শূন্য আছে, হাই হাই আমি কোত্থেকে খুঁজে বের করবো এটাকে? পুরা ফাইনাল অ্যাকাউন্ট এই মানে 1-1.5 ঘন্টা ধরে যেটা করা হইলো পুরাটাই পণ্ড। খারাপ লাগে না তখন? সিমিলারলি আপনার যদি এখানে ডেটা এন্ট্রিতে যদি একটা শূন্য কিংবা কোনো একটা ডিজিট অতিরিক্ত চলে আসে কিংবা কমে যায়, তাতে তো পুরা মানে অ্যানালাইসিসটা 12টা বেজে যাবে। আর তখন আপনি কোথায় খুঁজবেন যে কোন জায়গাটায় ভুল হয়েছে? এই ধরনের প্রবলেম যেন না হয়, হ্যাঁ, সেই জন্য আপনি একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন। সেই রেস্ট্রিকশনটাই আমরা এখন ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে করতে হয় তা জানবো। ধরেন হচ্ছে আপনি এই সেলগুলোকে সিলেক্ট করেন, তারপর চলে যান ডেটাতে, ডেটা থেকে চলে যান ডেটা ভ্যালিডেশনে। এই যে ডেটা ভ্যালিডেশন, এখানে এসে আমরা এই ডেটা ভ্যালিডেশন নিয়ে টুকটাক একটা কাজ করেছিলাম যখন আমরা ভিলুকআপ শিখেছি। সেখানে লিস্টকে কি করে ড্রপ ডাউনের মধ্যে রাখতে হয় সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম, কিন্তু বলেছিলাম যে ডেটা ভ্যালিডেশনের কার্যক্রমটা অনেক হিউজ। হ্যাঁ, তো তার মধ্যে একটা আরেকটা আছে, সেটা হচ্ছে হোল নাম্বার। এই হোল নাম্বারের ব্যাপারটা কি কি লেখা এখানে? ডেটা বিটুইন মিনিমাম ভ্যালু ধরেন হচ্ছে আপনার 100, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 150। অর্থাৎ আমি কি বললাম যে যে যাই ইনপুট দেখ 100 এবং 150-এর বেশি, 100-এর নিচে এবং 150-এর উপরে কেউ ইনপুট দিতে পারবে না। ঠিক আছে, তারপর আপনি ওকে দিয়ে দেন, ব্যাস রেস্ট্রিকশন সেট হয়ে গেছে। এবার কেউ একজন লিখতেছে, ধরেন আপনি আমাকে দায়িত্ব দিলেন, ভাই ইনপুট দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি, বসে বসে ঘুমের ঘরে ইনপুট দিচ্ছি, দিচ্ছি, নিল, দেখছেন কি আসছে? কি আসছে? This value doesn't match the data validation restriction defined for this cell. তার মানে ওই যে আমি যে রেস্ট্রিকশন দিছি এই ভ্যালুটা তার সাথে কি হচ্ছে না, ম্যাচ করছে না, আর সাথে সাথে সে এরর থ্রো করলো। ঠিক আছে, ও আমার ভুলে গেছে, এখন হচ্ছে যিনি ইনপুট দিচ্ছেন তার আবার ঘোর ভাঙছে, ওই যে আওয়াজ হয়েছে একটা, কি ব্যাপার, কি হইলো, আবার রিট্রাই দিছে, কেউ আর একটা ভুল ইনপুট দিছি, আচ্ছা ঠিক আছে, এবার আবার দিতেছে, দেওয়ার কথা ছিল হচ্ছে কি 45, দিছে 65। ওকে ফাইন। এবার পাশের ভদ্রলোক মানে তার কলিগ ডাক দিছে, তো তানভীর ভাই চায় চিনি কম হয়েছে। তা আপনি বলতেছেন হ্যাঁ বললেন না, খুব বাজে চা তো ভালোই লাগে না, কি যাইসা খাই, বলতে বলতে সেইভাবে দিয়ে ফেলছে 100-এর জায়গায়। আবারও এরর। তারপর তার মনে হইলো চিনির কথা চিন্তা করলে হবে না, আমি একটা শূন্য বেশি দিছি, বুঝছেন? তখন সে আবার কি করলো, এটাকে কেটে 100 করে দিল। বুঝতে পারছেন এটা কি উপকারিতা আছে না নাই বলেন এবার? ডেফিনেটলি আছে। এক্স্যাক্টলি। এবার আপনাকে আরেকটা জিনিস শেখাবো, সেটার নাম হচ্ছে গিয়ে টেক্সট লেন্থ। আপনি চাইলে ওই যে টেক্সটের মধ্যেও আপনি লেন্থটাকে নির্ধারণ করে দিতে পারেন। আপনি আবারও কি করেন, একই প্রসেস সেম, সিলেক্ট করেন, ডেটা ভ্যালিডেশনে যান, আবারও ডেটা ভ্যালিডেশন, সেখান থেকে কি করলাম, এই যে টেক্সট লেন্থ,
সেখান থেকে আপনি কি করেন, ধরুন হচ্ছে লেটার যাই লিখুক না কেন সেটা হবে 3টা থেকে 5টা লেটারের মধ্যেই ওয়ার্ডগুলো হবে, এর বেশি হইলে হবে না, সে নিবে না। লিখতেছেন এবার আলী, আবুল, তারপর কি লিখবো বলেন তো, আকাশ। নিচ্ছে, সবই নিচ্ছে, কারণ কি সবই 3টা থেকে 5টার ভিতরে। এবার নেয় নাই, কিন্তু কেন নেয় নাই? 5টা বেশি লেটার। হ্যাঁ 6টা লেটার যে, এই জন্য গিয়ে এটা আর নিচ্ছে না। তখন তার ভুল হয়েছে যে এটা আকাশ হওয়ার কথা ছিল, সে ভুলে আকাশি লিখতে গিয়ে ধরাটা খাইছে। বুঝতে পারছেন? তার মানে আমরা এখানেও কিন্তু টেক্সটকে নিয়ন্ত্রণ করতে পারলাম এবং সেখানেও ডেটার যে অ্যাকিউরেসি লেভেল সেটাকে অনেকটাই কি করতে পারলাম, নিশ্চিত করতে পারলাম, তাই না? আসেন এবার আরেকটা জিনিস শিখি, সেটার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন ডেট। এটার মানে কি? আবার সিলেক্ট করি, আসেন ডেটা ভ্যালিডেশনে যাই, আবার ডেটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পরে যে ডেটে যাব, তারপরে যে স্টার্ট ডেট, এন্ড ডেট। হ্যাঁ, এটা আপনি দিয়ে দিতে পারেন যে হ্যাঁ যাই ইনপুট হবে যদি এই ডেটের ভিতরে থাকে তাহলে হবে। এটার আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ আমরা পরেরটাতে যাই, এটা বেশি ইন্টারেস্টিং। ওই একই রকম, বুঝছেন, এটা একই রকম কাজে আমি এটা স্কিপ করে যাচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে তো আমি আসি, সমস্যা নেই। আচ্ছা, ড্রপ ডাউন লিস্ট, আমরা যখন কি শিখেছিলাম, ভিলুকআপ যখন শিখেছিলাম তখন ড্রপ ডাউন লিস্ট সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে। ধরেন হচ্ছে এই লিস্টের মধ্যে এরকম 6টা নাম আছে, 6টা দেশের নাম আছে, সাধারণত আমরা কিভাবে কাজ করব? আপনাকে হয়তো কেউ বলতেছে যে এখন 1 নাম্বার সিরিয়ালে আছে ধরেন হচ্ছে বাংলাদেশ, আপনি বসে বসে লিখতেছেন বাংলাদেশ, তারপর আপনাকে কি বলতেছে যে হ্যাঁ এবার আপনি লিখেন জাপান, আপনি বসে বসে টাইপ করতেছেন, এভাবে টাইপ করেই যাচ্ছেন আর আপনার টাইম কিল হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যদি আমি না করে আমি যদি ড্রপ ডাউন লিস্টের সহযোগিতা নিই তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজিয়ার হয়। কিভাবে? এই জাস্ট এগুলোকে সিলেক্ট করেন, ডেটা ভ্যালিডেশনে যান, এখান থেকে চলে যাবেন কোথায়, লিস্টে যাওয়ার পরে যে সোর্স, এই সোর্সগুলোর মধ্যে যেই নামগুলো ঘুরে ফিরে বারবার আসবে সেগুলোকে আপনি সিলেক্ট করে দেন, তারপর ওকে দিয়ে দেন। দেখেন এখন প্রতিটা সেলের মধ্যে এরকম একটা আইকন আছে, আপনাকে কি বলতেছে, বাংলাদেশ, এই সিলেক্ট করেন বাংলাদেশ, তারপর আপনাকে বলতেছে জাপান, দেন জাপান, তারপর আপনাকে কি বলতেছে, নেপাল, দিয়ে দেন নেপাল, তারপরে আপনার বলতেছে ইউকে, ভালো কথা, তারপরে বলতেছে ইউএই, দেন আবার আসবে ধরেন হচ্ছে বাংলাদেশ অথবা ইউএই। এই যে একটা ভুল করলাম, বাংলাদেশ না দিয়ে কি দিছি, ইউএই দিছি। এখন আবার আমাকে নরমালি কি করতে হতো, কাটতে হতো, কাইটে আবার লিখতে হতো, কি দরকার, ক্লিক করব, সুন্দর মতো বাংলাদেশ সিলেক্ট করে দিব, ঝামেলা শেষ। বুঝতে পারছি, টাইপিং এর ঝামেলা শেষ, ক্লিকেই চলবে বাংলাদেশ, বুঝছেন? হ্যালো, বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এবার একটা মজার জিনিস আমরা শিখবো, সেটার নাম হচ্ছে গিয়ে ইনপুট মেসেজ আর হচ্ছে এরর মেসেজ। এর আগের বার আমরা দেখেছিলাম যে যখন আমরা কি করছিলাম, যে ভুল ডেটা ইনপুট দেওয়ার কারণে এক্সেল একটা বাই ডিফল্ট তৈরি করা কোনো একটা মেসেজ আমাদেরকে থ্রো করছে। কিন্তু আপনাকে যদি আমি বলি যে না, ওই বাই ডিফল্টে আমার হবে না, আমার যে আন্ডারে যে লোকজনগুলো কাজ করে, যেটা ডেটা ইনপুট দেয়, এরা হচ্ছে একদম মানে বোকার, কি বলবো, চূড়ান্ত লেভেলের বোকা মানুষ, এরা এত কিছু বুঝেই না, তো এদেরকে সরাসরি না বললে এদের আসলে মাথায় কাজ করে না। দেখা যাবে ওই 100 জায়গায় 1000 লিখেছে, এরর দিচ্ছে, তারপর আবার ওইটা কেটে আবারও 1000 ইনপুট দেয়, ঠিক আছে এরকম। তো আপনি কি করতে চান, তাদেরকে সরাসরি মেসেজটা দিতে চান, তার জন্য আপনি আবারও কি করেন, এখানে যান, কি করবেন, ডেটা ভ্যালিডেশনে যাবেন, ডেটা ভ্যালিডেশন,
হোল নাম্বারসে যাব, কারণ হোল নাম্বারস ইনপুট দিতে হবে। এখানে আমি কি বলেছি যে ধরেন 100 থেকে 1000-এর ভিতরে যা হবে ডেটা সেগুলোই সে ইনপুট দিতে পারবে। তারপরে যে ইনপুট মেসেজে যাও, ইনপুট মেসেজে গিয়ে ধরেন হচ্ছে আমি এটা পেস্ট করে দিই যে অনলি 1 to 100, 100 না, এখানে হচ্ছে আমি কি বলবো 100 to 1000 is valid here। এখানে আমি কি বলতেছি অ্যালার্ট, ঠিক আছে, টাইটেল হিসাবে দিচ্ছি অ্যালার্ট, তারপর হচ্ছে এই মেসেজটা ওকে দিয়ে দিই। দেখছেন, এবার যখনই সে এই সেলগুলোকে সিলেক্ট করছে ততবারই এরকম একটা মেসেজ তার সামনে আসছে। বুঝতে পারলাম? এবার যদি সে তারপরেও বেকুবটা যদি এখনো যদি 1000-এর জায়গায় যদি 10,000 ইনপুট দেয়, দেখেন রেস্ট্রিকশন মেসেজ চলে আসছে। ঠিক আছে, এখন আরেকটা মজা আছে, সেটা হচ্ছে আপনি বলতে চাইলেন যে ওই যে যেই মেসেজটা কিংবা এরর মেসেজটা আমাদেরকে শো করতেছে সেটাতেও হবে না, আপনি নিজের মতো করে একটা এরর মেসেজ লিখতে চান, সেটাও সম্ভব। কিভাবে? আবারও সিলেক্ট করেন, ডেটা ভ্যালিডেশনে যান। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর আপনি দেখতেছেন কি যে এখানে এটা দেওয়া আছে, ভালো কথা, ইনপুট মেসেজেও দেওয়া আছে, বাট মানে বোকা লোকটা এটা দেখেও বুঝে নাই। তো আপনি সুন্দর মতো তাকে লিখে দেন এরর, সেম কথাটাই পেস্ট করে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এবার যখন আমি এখানে কি করলাম 1000-এর জায়গায় 10,000 ইনপুট দিয়ে দিচ্ছি, দেখেন কি আসছে এরর অনলি 1 to 100, সরি এখানে তো হচ্ছে 1 to 100 হবে না, জাস্ট আমি যেটা পেস্ট করেছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছে, তাই না? কথা কি ঠিক না বা ঠিক? জি জি, তাহলে পারা যাবে কি পারা যাবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে। তাহলে এই ছিল ডেটা ভ্যালিডেশনের যাবতীয় কাজকর্ম। তো এই যে আমরা যে কাজটা করলাম তার মধ্যে আমাদের তো কখনো কখনো এই ডেটা ভ্যালিডেশনকে রিমুভ করা দরকার হতে পারে, ক্লিয়ার করা দরকার হতে পারে, তাই না? তো এই যেখানে আমি এটা ইনপুট দিয়েছি মানে ডেটা ভ্যালিডেশন দিয়েছি, সেটাকে আমি একটু ক্লিয়ার করে দেখাই। সিলেক্ট করছি, ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, এখানে এসে শুধু এই যে ক্লিয়ার বাটন দেখেছেন, ক্লিয়ার অল, ক্লিয়ার অল একটা ক্লিক করেন, দেখবেন যে সব চলে গেছে, দেখেন সব নাই, আগের মতো হয়ে গেছে। ওকে দেন, ব্যাস, এখানে আর কোনো ডেটা ভ্যালিডেশন এক্সিস্ট করে না। বুঝতে পারলাম? জি ওকে ফাইন। এবার আমরা যে জিনিসগুলো, আরেকটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, খুবই ইন্টারেস্টিং, এবং কি বলবো, এটা খুবই ডিমান্ডেবল একটা টপিক। হ্যাঁ, আমরা কিন্তু টুকটাক একটা সফটওয়্যার বানাবো আজকে, তো ছোট্ট সফটওয়্যার বানাবো। ধরেন আপনাদেরই একটা, আপনারা হঠাৎ করেই এই যে এখানে যে একটা কমিউনিটি, একটা ফোরাম তৈরি হয়েছে, আপনাদের মধ্যে কেউ একজন হয়তো প্রস্তাব দিল যে আসেন আমরা একটা কি করি, একটা রেস্টুরেন্ট খুলি, যেখানে সকালের নাস্তা খাওয়ানো হবে, দুপুরের লাঞ্চ হবে, রাতের ডিনার হবে, হ্যাঁ, এবং আপনি সুন্দর মতো কোনটার দাম কত সেটার একটা কি করলেন, লিস্ট তৈরি করে ফেললেন। এখন আপনি একটা সফটওয়্যার বানাতে চাচ্ছেন, সেই সফটওয়্যারের মধ্যে, হ্যাঁ, আপনাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই নেহারি খাবো, দাম কত, আপনি কি বসে বসে এখন মেনু ঘাটবেন? দেখি তো ভাই দামটা কত, খুব কষ্ট করে মেনু ঘেটে বের করলেন যে নেহারির দাম হচ্ছে 60 টাকা। বুঝছেন? তো এটা তো হচ্ছে খুব বিরক্তিকর। এখন আপনি কি করলেন, একটা সফটওয়্যারের মতো ডেভেলপ করলেন যে আপনার ওই খাওয়ার টাইমটা সিলেক্ট করে দিবেন, সেটা কি ব্রেকফাস্ট, লাঞ্চ না ডিনার, তারপর আইটেমটা দিবেন, সাথে সাথে কি হয়ে যাবে, তার প্রাইসটা শো করবে। তাহলে ভালো হবে না? কি বলেন? বুঝাতে পেরেছি আসলে বিষয়টা কি হবে? জি, ইজি হবে। ইজিয়ার হবে, স্মার্ট হবে, এটা ছোট্টখাটো একটা সফটওয়্যারের মতো হয়ে যাবে এটা। ঠিক আছে?
আসেন আমরা দেখি এটা কিভাবে করে, খুব মনোযোগ দিয়ে দেখেন তো। আমরা এর আগের বার কি শিখেছিলাম? আমরা এর আগের বার একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে নেম রেঞ্জ। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার টেবিলকে যদি আমরা সেভ করে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে সেভ করে রাখবো সেটা আমরা জানতাম। যেমন আমরা যদি এই যে এটাকে সিলেক্ট করি, তারপর আমরা এখানে যদি একটা টেবিল লিখে যদি এন্টার প্রেস করি, কি হবে? এন্টার দিলাম, এখন এটা কিন্তু টেবিল নামে এটা সেভ হয়ে আছে। ঠিক আছে, এই যে ধরেন টেবিল, ঠিক আছে, ধরেন আমি অন্য একটা জায়গায় যে ধরেন এই পেজে আছি, আমার ওই টেবিলটা দরকার, সুন্দর মতো টেবিলে যাব, ব্যাস এটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, ওয়েট আ বিট। কি করলাম এটা এখন দেখার দরকার নেই। হ্যাঁ, এটা আমার আগের সেভ করা ছিল, তো ওটা ডিলিট করলাম। তো যাই হোক, আমি ওই টেবিলটাকেও ডিলিট করেছি। এবার আমি কি করব আসলে, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত কন্ট্রোল চাপ দিয়ে ধরে, হ্যাঁ কন্ট্রোল, এই ধরেন আপনি অন্য একটা সেলকে সিলেক্ট করে নেন, আগে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এভাবে এভাবে একটা একটা করে রো কি করতে হবে? সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এখন কি করতে হবে? এই যে একটা অতিরিক্ত সেল সিলেক্ট হয়ে আছে না, এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে আবার ডিসিলেক্ট করে দিতে হবে। হয়েছে? হয় নাই তো। কন্ট্রোল চাপ দিয়ে ধরি, আরে ধরেন এই যে সিলেকশনটা হইলো, ঠিক আছে। এবার আমি চলে যাব কোথায়? এই যে ফর্মুলার মধ্যে আজ পাবো হচ্ছে আমি ক্রিয়েট ফ্রম সিলেকশন, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আছে? ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস ইন দ্য টপ রো। আমার তো উপরের গুলা দরকার, তাই না? এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোকে দরকার। এই জন্য আমি কি করলাম? এই টপ রোকে সেভ করে নিব। আচ্ছা, হয় নাই কেন? কারণ হচ্ছে এই যে এখানে একটা সিলেকশন হয়েছিল। দেখছেন? যখন আমি এখন একটা একটা করে ডিনারকে সিলেক্ট করি, দেখেন ডিনারের অংশটা সিলেক্ট হয়েছে। যখন আমি হচ্ছে লাঞ্চকে সিলেক্ট করছি, শুধু লাঞ্চের কলামটা সিলেক্ট হয়েছে। তারপর যখন আমি এই যে ব্রেকফাস্টকে সিলেক্ট করছি, তখন ব্রেকফাস্টের কলামটা কি হচ্ছে? সিলেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম সবাই? জি। এইবার আমি একটা কি করব, আমি এই জায়গাটাতে একটা ওই যে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে একটা কাজ করব। বুঝছেন? ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কি করব বলেন তো দেখি, কে বলতে পারবেন? ডেটা ভ্যালিডেশন ইউজ করে কি করব? কোন অপশনটা ইউজ করব ডেটা ভ্যালিডেশনে? টাইমের কি কোনো লিস্ট ডাউন করবো এখানে? আমাদের লিস্ট হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। টাইম হিসেবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। কোন কোন অপশনটা ইউজ করব ডেটা ভ্যালিডেশন থেকে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ড্রপ ডাউন। এই যে আমি যাই, আমি দেখাচ্ছি কোনটা করব এখান থেকে। লিস্ট। এক্স্যাক্টলি, লিস্ট। তারপর এখান থেকে সোর্সে যাব, সোর্স থেকে এই যে লিস্ট আকারে হচ্ছে এই যে এগুলোকে সব সিলেক্ট করে দিলাম। তারপর কি করব? ওকে দিয়ে দিব। দেখেন এখন এখানে কি আসছে দেখেন তো দেখি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। দেখছেন? এবার আইটেম, এই ডিনারের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো আমার এখানে চাই, তাই তো? কারণ দেখেন ব্রেকফাস্টে যা আছে তা কিন্তু লাঞ্চে নেই, আবার লাঞ্চে যা আছে তার আবার সবকিছু ডিনারে নাই, তাই না? ডিফারেন্স আছে কিছু। জি। আচ্ছা, এখন এখানে সরাসরি আমার
যদি ডেটা ভ্যালিডেশনটা আমি ইউজ করি তাহলে হবে না, এখানে একটু ট্রিক করতে হবে আমাদের। সেটা কি করব, সুন্দর মতো এখানেও ডেটা ভ্যালিডেশন ইউজ করব, তারপর হচ্ছে এখান থেকে আমি লিস্টেই যাব। তবে এখান থেকে যে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ফর্মুলা ইউজ করব যার নাম হচ্ছে ইনডাইরেক্ট। আমরা ডাইরেক্টলি এটা চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়ে এই সেলটার মধ্যে যা আছে, যেই নামটা আছে তার ভিতরে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা এইখানে লিস্ট আকারে চাই। ওকে দিয়ে দিচ্ছি। দেখেন যখন আমি ডিনার সেট করলাম তখন কি আসলো দেখেন তো দেখি, ডিনারের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো শুধু এখানে শো করছে। আবার যখন আমি এখানে আসলাম ব্রেকফাস্টে যাচ্ছি তখন ব্রেকফাস্টের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো শো করছে। বুঝতে পারলাম? আবার একটু দেখান ভাইয়া। আবার দেখাবো না? আচ্ছা, আমি আবার শুরু থেকে দেখাই নাকি? এখানে হচ্ছে এইটা তো সবাই বুঝছেন তাই না? এটা তো বুঝছেন না ডেটা ভ্যালিডেশনের এটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি ভাইয়া। এখন এখান থেকে আমরা হচ্ছে আইটেমটা শুরু করি। এটাও ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে হবে, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। অ্যালাউ অলে গিয়ে অল ভ্যালুস এর জায়গায় যে লিস্ট দিব, লিস্টে গিয়ে আর হচ্ছে অন্য কোনো কিছু সিলেক্ট করব না। এখান থেকে হচ্ছে আমি কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে হচ্ছে ইনডাইরেক্ট ব্র্যাকেট স্টার্ট করে এইখানে যা আছে, হ্যাঁ এই যে এই সেলটা যেখানে আমি টাইমটা সেট করেছি এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দেন হচ্ছে এন্টার। ব্যাস, বুঝতে পারছেন? মানে এটা আসলে কোত্থেকে আসলো সেটা হচ্ছে এই যে নামগুলো কিন্তু আমরা সেভ করেছিলাম, মনে আছে? আমি ফর্মুলাসে যাই, দেখেন এই যে নেম ম্যানেজারের ভিতরে গেলে হচ্ছে আমি যেগুলো পাবো, ঠিক আছে? দেখেন এইগুলা প্রত্যেকটা নাম ধরে ধরে সেভ করা, যার কারণে হচ্ছে এই যে নামগুলো ব্রেকফাস্টের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে, লাঞ্চের ভিতরে এলিমেন্ট আছে। তো আমি কি করেছি যে আমি বলছি ইনডিরেক্টলি আমাকে ডিনার দেওয়া লাগবে না, আমাকে ডিনারের ভিতরে যেগুলো আছে সেগুলো দিতে হবে। বুঝছেন এটা? এবার আমার এখানে প্রাইস দরকার, প্রাইসগুলো কই আছে? এই যে আমার চার্টের মধ্যে আছে। তো আমরা এটাকে কিভাবে নিয়ে আসতে পারি বলেন তো দেখি, কে বলতে পারবেন? কিছুদিন আগেই শিখেছি। VLOOKUP এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস। আপনি পারবেন, আপনাকে দিয়েই হবে। VLOOKUP কি করব? লুকআপ ভ্যালু কোনটা? ভেজিটেবল, হ্যাঁ ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবল যেখানে আছে সেটা। তারপর দিচ্ছি কমা, কমা দেওয়ার পর এটা হচ্ছে আমার টেবিল অ্যারে, তাই তো? টেবিল অ্যারে, এবং এটাকে আমি লক করে দিই। লকটা এখানে না করলেও চলতো, তারপরও করে দিই। এবং আমার আমার প্রাইসটা কত নাম্বার কলাম সিলেক্টেড এরিয়ার মধ্যে? 2 নম্বর। তারপর কমা, এবং এটা যেহেতু হচ্ছে এক্স্যাক্টলি মিলে যাবে, এক্স্যাক্ট ম্যাচ, 0 দিচ্ছি অথবা ফলস দিচ্ছি, যাই দেন একই কথা। ব্যাস, এই চলে আসলো, দেখছেন? এখন আমাকে এসে বললো একজন যে ভাই আমি সকালের নাস্তা খাবো, আপনি আমাকে বলেন তো দেখি এখানে নান রুটির দাম কত? আপনি সিলেক্ট করেন নান রুটি, দেখেন 10 টাকা চলে আসছে। এবার আরেকজন বললো নান রুটি খাবো, সাথে বলেন তো দেখি চিকেন স্যুপ খাবো সাথে, তো দেন চিকেন স্যুপ, এই যে চিকেন স্যুপ চলে আসছে, দেখছেন? আবার আরেকজন এসে বললো দুপুরবেলা যে ভাই আমি লাঞ্চ করতে আসছি, আপনি আমাকে বলেন তো দেখি যে এখানে রুই মাছ খাবো আমি, তো আপনি ফিশে যান, দেখেন ফিশের দাম চলে আসছে। বুঝছেন? মজা না? খুব ছোটখাটো একটা কিন্তু ভালো সফটওয়্যারের মতো হয়ে গেছে। এটা দেখে মানি রিসিপ্ট তৈরি করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি চান কত কিছু তৈরি করা যাবে। আপনি ডেটাটা ওইভাবে সাজিয়ে এটা থেকে নিবেন, একই। সুন্দর মতো করবেন, সমস্যা কি? টেকনিক তো একই। আমি যদি এখানে খাবারের মেনু হিসেবে যদি এগুলা কাজে লাগাইতে পারি, আপনার ওটা করা যাবে না? অবশ্যই করা যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, এই
তো পারা যাবে এটা? তামিম ভাই, এখানে আইটেম যদি আমার মাল্টিপল আইটেম হয়, তখন প্রাইসটা মানে ওই মাল্টিপল আইটেমটাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় এবং আচ্ছা, প্রাইসটাতেও তখন রিফ্লেকশন হচ্ছে দিবে? এখানে আপনি আবার আরেকটা কাজ করবেন, বুঝছেন? আবার করে দেন, আরেকটা টেবিল করে ফেলেন, কিংবা ধরেন আমি এটা আরেকটা সাজাই, মাল্টিপল আইটেম হোক না, সমস্যা কি? এখানে এখানে হচ্ছে আপনি আরেকটা আইটেম সিরিয়াল দেন। এখানে তো আমি একটা তখন কলাম কম করেছি, হ্যাঁ, তখন আপনি আরেকটা কলাম করেন, সেখানে আইটেম সিরিয়াল দেন। ঠিক আছে, এখানে আমি আবারও হচ্ছে ডেটা ভ্যালিডেশনে যাব, এটা থেকে ডেটা ভ্যালিডেশন কি করব, লিস্টে গিয়ে ইকুয়াল দিব ইনডাইরেক্ট ব্র্যাকেট, এই তো ফিশ খাবে, সাথে কি খাবে, ভেজিটেবল খাবে, তাই তো? এখান থেকে ভিলুকআপ দিই, ভিলুকআপ দিয়ে এই সেলটাতে যা আছে এখান থেকে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ 2 0, দেখছেন? আপনি এরকম 4টা 5টা করে ফেলেন, বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে লাঞ্চের পেরেছি। পরিবর্তে এখন যদি ব্রেকফাস্ট সিলেক্ট করি ভাই? ব্রেকফাস্ট সিলেক্ট করেন, সমস্যা নেই, ব্রেকফাস্ট করেন এবং ব্রেকফাস্টের আইটেম গুলো বসান, যেমন নান রুটি খাবে কেউ, নান রুটি সাথে কি খাবে, ডাল ভাজি, ব্যাস। দেখছেন মজা আছে এখানে? ধরেন হচ্ছে এই দুইটা আইটেম সে খাবে, আর আপনি এখানে তাকে লিখে দিলেন, এই যে ধরেন এখানে আপনি লিখতেছেন টোটাল। তো টোটাল করার জন্য আমরা কি ইউজ করি, সাম, এবং এগুলোকে আপনি সুন্দর মতো সিলেক্ট করে দেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার, সাথে সাথে এখানে টোটালও দেখাচ্ছে, বুঝতে পারলেন? টোটাল বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া। খুব মজার জিনিস না? কত কাজ করা যায় আপনার, জাস্ট এখানে একটা কনসেপ্ট, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো কিছুই ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি টেকনিকটা জানেন, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, ব্যাস আপনার আইডিয়ার উপর বেস করে, আপনার ডেটার উপর বেস করে আপনি যে কোনো রকমের অ্যানালাইসিসই করতে পারবেন, যে কোনো কাজই আপনি করতে পারবেন। এক্সেল আসছেই আপনার কাজকে সহজ করার জন্য। নর্মালি আমি একটা কথা বলি, এই ধরেন আমি যদি একটা রেস্টুরেন্ট দিই, আমি তো ওয়েবসাইট বানাবো না, আমি এক্সেল জানি, আমি ওয়েবসাইট বানাবো কেন? দরকার আছে পয়সা নষ্ট করার? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের তো অবশ্যই কার্যকারিতা আছে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই কাজ করার জন্য তো আমার ওয়েবসাইটের প্রয়োজন নাই, আছে? জি, ছোটখাটো কাজের জন্য এটা আসলে এটাই এনাফ। এক্স্যাক্টলি। যাই হোক, মানুষ বুঝতে পারলাম তো বিষয়টা, তাই না? জি, ওকে ফাইন। আচ্ছা, এই 3টা টপিকের আসলে কোনো কিছু দেখানোর নাই, ওই নেক্সট ক্লাসে এই 3টা টপিক আমি একটু তারপরও দেখাই দিব। তার মধ্যে যে রিমুভিং ডুপ্লিকেট, সেটা আপনাদেরকে আগেই দেখাইছি। হ্যাঁ, যদি অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেটা কি করে রিমুভ করতে হয়, সেটা যে শুরুতেই আবার একটু আলোচনাও করছিলাম। আর প্রিন্ট টু ফিট মানে হচ্ছে কিভাবে প্রিন্ট দিতে হয়, এটা নেক্সট ক্লাসের শুরুতে আমি দেখাই দিব, ঠিক আছে? এখন বলেন, এতটুকু পর্যন্ত যা যা আমরা বুঝলাম, তাতে আপনাদের কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু আছে কিনা? প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস তো তারপর বোঝা যাবে কি অবস্থা। প্র্যাকটিসের তো কখনোই কোনো বিকল্প ছিল না, আজকেও না। আপনাদেরকে হচ্ছে গতকালকে ক্লাসটা না নিয়ে আজকে নিলাম, আপনাদের কষ্ট হয় নাই তো? না, আজকে ফ্রাইডে হওয়ার কারণে না, সমস্যা নেই। ইটস গুড, রিল্যাক্স। ফ্রাইডেতে আসলে পরিবারকে দেওয়ার জন্য
একটা সময় থাকে, তো আপনাদেরকে একটু প্যারা রাত্রে দিয়ে দিলাম। সারাদিনে একটা টাইম বের করা যায়। চাপে আছি বুঝছেন, ঝামেলায় ভাল লাগে না। তো যাই হোক, ব্যাপার না, দোয়া করেন যেন। লাইফ ঝামেলা বললাম, এটা কোনো অ্যাভয়েড করার কোনো উপায় নেই আসলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমাদের যেটা আমরা শিখবো সেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা বিগ ডেটা অ্যানালাইসিস কি করে করতে হয়, আরো মজার কিছু টেকনিক আমরা সেখানে দেখবো, শেখার চেষ্টা করব। তো নেক্সট 2টা ক্লাসও খুব ক্রুশাল, খুব ইম্পর্টেন্ট, মিস দিয়েন না কেউ, হ্যাঁ, কেউ মিস দিয়েন না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।